বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে সত্যেঞ্জয় আমাদের কিছু রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট স্কিম বলো, কারণ মিউচুয়াল ফান্ডেও তো রিস্ক থাকে, স্টক মার্কেট তো অনেক বেশি রিস্কফুল, আর ডেপ্ট মিউচুয়াল ফান্ডেও রিস্ক থাকে। তাই আমি তোমাদের এই ভিডিওতে এমন 5টা গভর্নমেন্ট স্কিম সম্পর্কে বলবো যেগুলো প্রায় শূন্য রিস্কের সমান। কেন? কারণ এগুলো গভর্নমেন্টের গ্যারান্টি যুক্ত। আর যদি ইন্টারেস্ট রেট বা পেমেন্টের কথা বলি, তাহলে এইসব স্কিম ফিক্সড ডিপোজিটের থেকে ভালো ইন্টারেস্ট রেট অফার করে। অবশ্যই ইন্টারেস্ট রেট সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে, তাদের ব্যাপারেও আমি আপনাকে বুঝিয়ে দেব। কিন্তু আপাতত যদি আপনি ইতিহাস দেখেন, তাহলে তারা সহজেই ইনফ্লেশনের থেকে ভালো রিটার্ন দিয়েছে। সরকার যেহেতু তাদের ব্যাক করছে, তাই যারা কনজারভেটিভ ইনভেস্টর তারা এর জন্য উপযুক্ত। তাহলে চলুন প্রথম স্কিম থেকে শুরু করি। প্রথম স্কিম হলো আরবিআই ফ্লোটিং রেট সেভিংস বন্ড। অনেকেই এটা বোঝে না, আমি খুব সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দেব। প্রথমত, এটা বন্ড কার মাধ্যমে ইস্যু করা হয়েছে? ভারত সরকারের দ্বারা। অর্থাৎ আপনি যদি এই বন্ডগুলো কেনেন, তো আপনি কি করছেন? আপনি লোন দিচ্ছেন ভারতের সরকারকে, আর এর বদলে ভারত সরকার আপনাকে একটা সুদ দেবে। বুঝলে? এই সুদটা ফ্লোটিং রেটের উপর হয়, মানে যেমন এফডিতে সুদ ফিক্সড থাকে, এখানে সুদ ফিক্সড নয়, তাই একে বলে ফ্লোটিং রেট বন্ড। আরবিআই প্রথমবার এই বন্ডগুলো ইস্যু করেছিল 2020 সালে, আর 2020 থেকে তুমি এখন এগুলোতে আবেদন করতে পারো। এখন প্রশ্ন আসে, এই বন্ডগুলোর সুদের হার কত? আমি যখন এই ভিডিও রেকর্ড করছি ফেব্রুয়ারি 2026-এ, এই বন্ডগুলোর সুদের হার প্রায় 8.05%। আর 8.05% ইন্টারেস্ট রেট অনেক ভালো, কারণ যদি তুমি এটাকে তুলনা করো ধরা যাক সরকারি ব্যাংকের সঙ্গে, সেখানে এখন ইন্টারেস্ট রেট প্রায় 6.25%-এর মতো, আর এটা তোমাকে 8.05% ইন্টারেস্ট দিচ্ছে। এখন তোমার স্বাভাবিক প্রশ্ন হতে পারে, সত্যেঞ্জয় এটা যেহেতু ফ্লোটিং রেট ইন্টারেস্ট, তাহলে রেটটা কিভাবে পরিবর্তিত হয়? তো এই ইন্টারেস্ট রেট ঠিক করা হয় এনএসসির ইন্টারেস্ট রেটের উপর ভিত্তি করে। এনএসসি মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, আর এর ইন্টারেস্ট রেটের উপর 0.35% আপনাকে আরবিআই ফ্লোটিং রেট বন্ডসে অফার করে। যদি আমি আপনাকে 2020 থেকে এর ইতিহাস দেখাই যে কিভাবে এই ফ্লোটিং রেটস বদলেছে, তাহলে আপনি আমার স্ক্রিনে দেখতে পাবেন যে 2020-21-এর সময় এটা প্রায় 7.15% ইন্টারেস্ট রেট ছিল, সেটা বাড়তে বাড়তে এখন প্রায় 8%-এর কাছাকাছি গেছে। এখন এটা অবশ্যই বাড়বে এমন নয়, তবে আপনাকে বুঝতে হবে যে এনএসসির যে কোনো রেটের ওপর আপনাকে 0.35% অতিরিক্ত ইন্টারেস্ট দেয়া হবে। এখন আপনার প্রশ্ন হবে, এই ইন্টারেস্ট রেট কবে পাওয়া যায়? তাহলে প্রতি 6 মাসে ইন্টারেস্ট পাওয়া যায়। প্রতি বছর জানুয়ারির 1 তারিখ এবং জুলাইয়ের 1 তারিখে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ইন্টারেস্ট আসে। এটা এফডির থেকে ভালো ইন্টারেস্ট দেয়। তাই আপনার প্রশ্ন হওয়া উচিত, এটার কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? দেখুন, ডিসঅ্যাডভান্টেজ বলবো না, কিন্তু একটা লক ইন পিরিয়ড থাকে 7 বছরের মতো। মিনিমাম আপনাকে 7 বছরের জন্য এখানে ইনভেস্ট করতে হয়। কিন্তু যদি আপনার বয়স 60 বছরের বেশি হয়, তাহলে 7 বছরের লকিং পিরিয়ড আপনার জন্য প্রযোজ্য হবে না। আপনি চাইলে আগে ম্যাচিওর করতে পারেন। 4 বছর, 5 বছর বা 6 বছর পরে আপনার বয়সের উপর তা ডিপেন্ড করে। আপনি এখানে সবকিছু দেখতে পাবেন স্ল্যাব, কিন্তু তারপরেও যদি আপনি উইথড্র করতে চান, তাহলে প্রি ম্যাচিওর চার্জ লাগে। তো মোটামুটি ধরেই নিন, যদি আপনি আরবিআই ফ্লোটিং রেট বন্ডসে ইনভেস্ট করতে চান, তাহলে 7 বছরের জন্য আপনার টাকা এক ধরনের লকড থাকবে, এবং যে ইন্টারেস্ট পাবেন সেটা এনএসসি প্লাস 0.35% অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আর যদি ট্যাক্স রেটের কথা বলি, তাহলে এতে যে ট্যাক্স লাগবে সেটা আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী হবে। আর হ্যাঁ, এতে টিডিএসও কেটে নেওয়া হয়, যেমন এফডিতে হয়, ঠিক তেমনি এখানেও টিডিএস কাটা হয়। শেষ কথা বলে দিই, যদি আপনি এগুলোতে আগ্রহী হন, তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা বলছি। আপনি যে কোনো একটা মেইন স্ট্রিম ব্যাংকের মাধ্যমে এই আরবিআই বন্ডগুলোতে ইনভেস্ট করতে পারেন। খুবই সহজ, অনলাইনেও করতে পারেন। ধরুন আপনি যে কোনো ব্যাংক নিলেন, যেমন আমি আইসিআইসিআই ব্যাংক লগ ইন করলাম। আপনার ইনভেস্ট অনলাইন সেকশনে যান, ওখানে নিচে ফ্লোটিং রেট সেভিংস বন্ড দেখতে পাবেন। সেখানে ইনভেস্ট নাও বাটনে প্রেস করুন, আর পুরো অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অনলাইনে ফিল আপ করতে পারবেন। আপনি নমিনিও দিতে পারবেন। যেসব জিনিস একটা ইনভেস্টমেন্ট প্রোডাক্টে থাকে, যেমন নমিনি, আপনার সবার ডিটেলস দিয়ে আপনি সহজে ঘরে বসেই ইনভেস্ট করতে পারবেন। এটা এফডির থেকে ভালো অপশন। কেন? কারণ এতে এফডির থেকে কম রিস্ক আছে, কারণ এটা সরকার দ্বারা ব্যাকড। প্লিজ মনে রাখবেন, এফডিতে যেমন আইসিআইসিআই ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক থাকে, সেগুলো সরকারের ব্যাকিং থাকে না। কিন্তু আরবিআই ফ্লোটিং রেট বন্ডসে সরকারের ব্যাকিং থাকে, মানে সরকার আপনাকে প্রমিস করছে যে এই ইন্টারেস্ট রেট আপনাকে নিশ্চয়ই দেয়া হবে। সেটা মোদি স্যার থাকুন বা না থাকুন, সরকার যাই থাকুক বা পরিবর্তন হোক, আপনি আপনার ইন্টারেস্ট সময় মতো পাবেন। তো এটাই হচ্ছে প্রথম সরকারি স্কিম, যেটা অনেকেই জানে না। আমি মাত্র 4-5 মিনিটে আপনাদের সহজভাবে বুঝিয়ে দিয়েছি। যদি এটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে নিন।
আমি এগিয়ে চলছি আমার দ্বিতীয় স্কিমের দিকে। বন্ধুদের জন্য দ্বিতীয় সরকারি স্কিম যেটা আমি একটু সংক্ষেপে বলবো সেটা হলো ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস। এনপিএস এ অনেক সুবিধা আছে যেগুলো অনেকেই জানে না। তার মধ্যে থেকে সবার আগে আমি যে সুবিধাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তা হলো ট্যাক্স বেনিফিট। ধরুন আপনি যদি এনপিএস ট্রাস্টের ওয়েবসাইটে যাও, সেখানে অনেক ধরনের ট্যাক্স বেনিফিট আপনি দেখতে পাবেন। আমার সবচেয়ে প্রিয় ট্যাক্স সুবিধাটার কথা আমি বলবো। নিচে নামলে দেখবে এখানে লেখা আছে 60% পর্যন্ত জমাকৃত পেনশনের টাকা ট্যাক্স ফ্রি উত্তোলন করা যাবে। এর মানে কি? ধরুন আপনি এনপিএস এ ইনভেস্ট করছেন আর আপনার রিটায়ারমেন্টের জন্য সঞ্চয় করছেন, কারণ এনপিএস আসলে রিটায়ারমেন্টের জন্যই তৈরি একটা প্রোডাক্ট। ধরুন আপনি রিটায়ারমেন্টের সময় এতে 1 কোটি জমা করেছেন, তো ওই টাকা সময়ের সাথে সাথে গ্রো করেছে। এখন যখন আপনি ওই টাকা উইথড্র করতে যাবে তখন তার থেকে আপনি 60% উইথড্র করতে পারবে। বুঝেছেন? একসাথে 60% উইথড্র করলে সেটা হয়ে যাবে 60 লাখ। ওই 60 লাখে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে 0। কিন্তু যদি এই টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন তাহলে সেখানে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগতো, যা এখন 12.5%। কিন্তু এনপিএস এ ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই। যখন আপনি 60% টাকা তুলে নেবেন তারপর বাকি থাকা টাকার উপর আপনাকে ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হবে। এটা একটা বড় সুবিধা যেটা অনেকেই জানে না। তাই আমার মতে এনপিএস ট্যাক্স সেভিং এর জন্য একটা খুব ভালো সরকারি স্কিম। এতে আরো অনেক ধরনের ট্যাক্স বেনিফিট আছে। উদাহরণস্বরূপ যদি তুমি ওল্ড ট্যাক্স রেজিমে থাকো তাহলে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকামে ট্যাক্স দিতে হবে না। এছাড়া আরো অনেক ট্যাক্স রুল আছে, আমি এক একটি ডিটেলে যাচ্ছি না। হ্যাঁ, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু এটা মনে করে চলুন এনপিএস মূলত রিটায়ারমেন্টের জন্য, লং টার্মের জন্য, আর এতে আপনি অনেক ট্যাক্স সেভিং করতে পারেন। এখন আমি যদি সংক্ষেপে বলি, ধরুন এখানে আমরা আসি, এতে অনেক স্কিম থাকে, যেমন অ্যাসেট ক্লাস ই মানে ইকুইটি রিলেটেড অর্থাৎ স্টক মার্কেট রিলেটেড, সি মানে কর্পোরেট ডেট রিলেটেড, জি মানে গভর্নমেন্ট বন্ডস রিলেটেড, এ মানে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস রিলেটেড। তো এখানে আপনার কাছে অনেক অপশন আসে আর সেটা ডিপেন্ড করে আপনার রিস্ক প্রোফাইল কেমন, সেই অনুযায়ী আপনি এই সমস্ত অ্যাসেট ক্লাসকে কনসিডার করতে পারেন। এই অ্যাসেট ক্লাসগুলো কেমন পারফর্ম করেছে আমি আপনাকে খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি। উদাহরণ হিসেবে আমার স্ক্রিনে দেখুন স্কিম ই, যা স্টক মার্কেট সম্পর্কিত, যেখানে ঝুঁকি বেশি থাকে কারণ মার্কেট অনেক পরিবর্তনশীল। সেখানে যদি আপনি রিটার্ন দেখেন তাহলে আমার স্ক্রিনে গত 5 বছরের রিটার্ন দেখতে পাবেন। মিউচুয়াল ফান্ডের সমতুল্য রিটার্ন এখানে দেখতে পাবেন কারণ এটা মার্কেট লিঙ্ক প্রোডাক্ট। অন্য স্কিমগুলোর জন্য উদাহরণস্বরূপ যদি আপনি জি, যা গভর্নমেন্ট বন্ড সম্পর্কিত, তার রিটার্ন এখানে দেখতে পারেন। গত 5 বছরের গভর্নমেন্ট বন্ডসের যত রিটার্ন এসেছে সেটা এখানে পাবেন। বুঝলেন? তো এটা আপনার রিস্ক নিতে পারার ক্ষমতার উপর নির্ভর করে যে আপনি এনপিএস এর কোন স্কিম সিলেক্ট করবেন। অক্টোবর 2025-এ গভর্নমেন্ট এনপিএস নিয়ে অনেক পরিবর্তন করেছে। তাই যদি আপনি পুরো ভিডিও দেখতে চান, এনপিএস কি বিস্তারিত জানতে চান, এনপিএস এর বিভিন্ন স্কিম কি কি, টিয়ার 1 টিয়ার 2 এর কনসেপ্ট কি, সেগুলো জানতে চান, তাহলে ধরুন আমি আপনাকে এখানে দেখাচ্ছি। এখানে 2 ধরনের অ্যাকাউন্ট থাকে, টিয়ার 1 অ্যাকাউন্ট আর টিয়ার 2 অ্যাকাউন্ট। বুঝলেন তো? যখন আপনাকে টিয়ার 2 অ্যাকাউন্ট খুলতে হয় তখন টিয়ার 1 অ্যাকাউন্ট ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক। এনপিএস নিয়ে অনেক পয়েন্ট আছে যেগুলো আমি আলাদা একটা ভিডিও করে বলতে পারি, কিন্তু মোটামুটি ধরেই নিন এখানে আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স অনেকটা সেভ করতে পারবেন। তাই একবার যাচাই করে দেখুন। এনপিএস এর ওয়েবসাইটেও অনেক তথ্য আগেই আছে। তো এটা হলো দ্বিতীয় সরকারি স্কিম। আমার মতে এটা আপনার পোর্টফোলিওতে থাকতে পারে যদি আপনি লং টার্ম ভাবছেন আর ক্যাপিটাল গেইন ট্যাক্স বাঁচাতে চান। তৃতীয় একটা সরকারি স্কিম আছে যা আপনার জানা উচিত, সেটা হলো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এনএসসি। এই স্কিমটা পোস্ট অফিসের মাধ্যমে চলে থাকে এবং বর্তমানে এর ইন্টারেস্ট রেট 7.7% পার অ্যানাম, যা বাজারের বেশিরভাগ এফডির চেয়ে ভালো। এখন আপনার প্রশ্ন হতে পারে, সত্যেনজয় এনএসসি আর ফ্লোটিং রেট বন্ডস যেগুলো আপনি বলেছিলেন প্রথমে, সেগুলোর তুলনায় এখানে ইন্টারেস্ট কম, তাহলে কেন এই স্কিমে আবেদন করা উচিত? এর একটা প্রধান সুবিধা হলো এটা 5 বছরের লক ইন পিরিয়ড নিয়ে আসে। আরবিআই যে ফ্লোটিং রেট বন্ড থাকে সেগুলো 7 বছরের জন্য লক ইন হয়। তো যদি আপনার কম লক ইন পিরিয়ড দরকার, যেমন 5 বছর, তাহলে এনএসসি আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। অবশ্যই এতে ইন্টারেস্ট রেট স্লাইটলি আরবিআই ফ্লোটিং রেট বন্ডের থেকে কম হয়, কিন্তু এখানে লক ইন পিরিয়ডও কম থাকে। আর একটা ব্যাপার দেখতেই হবে, যদি আমি আপনাকে এর ইতিহাস দেখাই যে এর ইন্টারেস্ট রেট কিভাবে পরিবর্তিত হয়েছে, তাহলে 2017 থেকে এখন পর্যন্ত ডাটা আপনি দেখতে পারেন। 7.9, 7.8, 8%, 7.9, 6.8 এই রেটগুলো পরিবর্তিত হয়। এটা ফিক্সড রেট নয়। আর এই রেট কে ডিসাইড করে? ফাইন্যান্স মিনিস্ট্রি। প্রতি 3 মাসে অর্থাৎ প্রতি কোয়ার্টারে এনএসসি রেট পরিবর্তন হয়। অর্থনীতি কেমন চলছে, এছাড়া অনেক ভিন্ন ভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে এখানে এনএসসি রেট ঠিক হয়।
আর একটা বড় পার্থক্য এনএসসি আর আরবিআই ফ্লোটিং রেট বন্ডের মধ্যে হলো সেখানে প্রতি 6 মাসে সুদ পাওয়া যায়। কোথায়? আরবিআই এর ফ্লোটিং রেট বন্ডগুলোতে, যেগুলো আমি আগে বুঝিয়েছিলাম। এনএসসিতে কি হয়, এখানে কোনো ক্যাশ ফ্লো পাওয়া যায় না। 5 বছরের জন্য লক ইন থাকে। 5 বছর পর পুরো মূলধন অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট একসাথে লম্বা সময় পরে মেলে। মাঝখানে এখানে কোনো ক্যাশ ফ্লো পাওয়া যায় না। তাই যারা প্রতি বছর ইনকাম চান তারা আরবিআই ফ্লোটিং রেট বন্ড বিবেচনা করতে পারেন। আর যারা ইনকাম চান না, 5 বছর পর্যন্ত কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। 5 বছর পর যখন উইথড্র করা হবে তখন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে সেটা আপনাকে দিতে হবে। আর সেকশন 86 এর ট্যাক্স বেনিফিটও আপনি এনএসসিতে নিতে পারেন। তাই যারা কনজারভেটিভ নিরাপত্তা চান আর 5 বছরের লকিং পিরিয়ড নিয়ে কোনো সমস্যা নেই, তাদের জন্য উপযুক্ত আছে এনএসসি স্কিম। এবার চতুর্থ স্কিমের কথা বলি, যেটা হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা SCSS। এটা বিশেষভাবে সিনিয়র সিটিজেনদের জন্য। তোমার বাড়িতে পেরেন্টস বা শ্বশুর শাশুড়ি আছেন, তাদের ইনভেস্টমেন্টের জন্য এটা বেশ ভালো অপশন। কেন ভালো? প্রথমত, এতে প্রতি কোয়ার্টারে ইন্টারেস্ট পান। সিনিয়র সিটিজেনরা মাঝে মাঝে একটু পকেট মানি চান ছোটখাটো খরচের জন্য, তারা চাইলে কোয়ার্টারলি ইন্টারেস্ট পেয়ে যেতে পারেন। ইন্টারেস্ট রেটের কথা বললে এখনকার জন্য এটা 8.20%। আর আপনি এখানে দেখতে পারবেন ইতিহাসের দিক থেকে কিভাবে রেট পরিবর্তিত হয়েছে। 2012, 2013, 15 সালে এটা প্রায় 9% ছিল। এখন একটু কমতে কমতে 8% থেকে 7% হয়ে আবার 8.20% ইন্টারেস্ট মিলছে এখানে। এই স্কিমে আপনাকে মিনিমাম 5 বছরের জন্য ইনভেস্ট করতে হয়। চাইলে পরে আরো 3 বছর বাড়াতে পারেন, কিন্তু মিনিমাম পিরিয়ড হচ্ছে 5 বছর। সেকশন 80C অনুযায়ী 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের রিবেটও পাবেন এতে। আর সবচেয়ে বড় কথা, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট যা করতে পারবেন সেটা মাত্র 30 লাখ টাকায়। তো সিনিয়র সিটিজেন যারা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে, এটা তাদের জন্য কি ভালো অপশন? হ্যাঁ, যদি তারা 5 বছরের লক ইন পিরিয়ডের জন্য রেডি থাকে। এতে আপনাকে কোয়ার্টারলি ইন্টারেস্ট দেয়া হয়। আর সবচেয়ে বড় কথা হলো এর ইন্টারেস্ট রেট এফডির ইন্টারেস্ট রেটের থেকে একটু ভালো সিনিয়র সিটিজেনদের জন্য, তাই তারা এগুলো এক্সপ্লোর করতে পারেন। পঞ্চম স্কিম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা, যা গার্ল চাইল্ডের জন্য তৈরি। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো এতে যতই ক্যাপিটাল গেইন হোক না কেন তার উপর কোনো ট্যাক্স লাগে না। এর ইন্টারেস্ট রেটও বেশ ভালো। এখন এইখানে 8.2% ইন্টারেস্ট চলছে। তো সুকন্যা সমৃদ্ধি স্কিমে যদি আপনার এখানে মেয়ে থাকে, তাহলে তার জন্মের সময় থেকে যতক্ষণ না তার বয়স 10 বছর পর্যন্ত হয়, তুমি এই অ্যাকাউন্ট যে কোনো সময় খুলে নিতে পারো। প্রতি বছর আপনি এখানে আপনার মেয়ের জন্য 1.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারো। আর 8.2% ইন্টারেস্ট রেট অনুযায়ী এই রেটে রিটার্নস কম্পাউন্ড হয়। ধরুন একটা মেয়ের জন্ম হলো আর জন্মের সময় থেকেই আপনি ইনভেস্ট শুরু করলেন 15 বছর পর্যন্ত। তো 0 থেকে 15 বছর পর্যন্ত আপনি বছরে 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। 15 বছর শেষ হলে আর ইনভেস্ট করা যাবে না, তখন এই ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু এই টাকা 21 বছর পর্যন্ত বেড়ে চলবে। আপনি কি আগে টাকা তুলে নিতে পারবেন? হ্যাঁ, যখন আপনার মেয়ে 18 বছর বয়সী হবে বা 10ম ক্লাস পাস করবে, তখন আপনি তার শিক্ষার জন্য 50% টাকা তুলে নিতে পারবেন। মানে এটা অনেক সহজ একটা স্কিম, মেয়েদের জন্য বানানো হয়েছে, যেখানে ইন্টারেস্ট রেট এফডির থেকেও অনেক ভালো। আর যদি আপনি পোস্ট ট্যাক্স রিটার্ন হিসাব করেন, তাহলে এটা মিউচুয়াল ফান্ড থেকেও ভালো। যদি তুলনা করো, ধরো কোনো মিউচুয়াল ফান্ড তোমাকে 11 থেকে 12% রিটার্ন দিচ্ছে, আর তার উপর থেকে যদি ক্যাপিটাল গেইন ট্যাক্স বাদ দাও, তাহলে মোটামুটি সেটা 10% নিচে চলে আসবে। সেটা তোমার ইনকাম ট্যাক্স স্ল্যাবের উপর নির্ভর করে। আমার মনে হয় গার্ল চাইল্ডের জন্য এটা একদম সহজ এবং বুদ্ধিদীপ্ত স্কিম। এটা তোমাকে ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট শেখায়, কারণ প্রতি বছর তুমি এতে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারো। আর এতে টাকা প্রতি বছর তুলে নিতে পারবে না, যার ফলে তুমি একটা ডিসিপ্লিন ইনভেস্টর হয়ে যাবে। তোমার টাকা জমতে থাকবে। যেমন এটা আপনার মেয়ে বড় হওয়ার পর আপনি তার পড়াশোনার জন্য ব্যবহার করতে পারবেন, বিয়ের জন্য ব্যবহার করতে পারেন, যে কোনো কিছুতেই আপনি ব্যবহার করতে পারবেন। কারণ ক্যারিয়ার বা পড়াশোনার জন্য আজকাল অনেক খরচ হয়, সেজন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো এতে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগে না। তো এই ভিডিওতে আমি আপনাদের 5টা সরকারি স্কিম জানিয়েছি। তাদের উদ্দেশ্য আলাদা, সুদের হার আলাদা, ঝুঁকিও আলাদা। আপনার কোন স্কিমটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে লিখবেন। আর যদি এনপিএস নিয়ে পুরো ভিডিও দেখতে চান, তাহলে কমেন্টে জানিও। আমি এনপিএস এর উপর একটা নিরপেক্ষ এবং ডিটেল ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব, যার ফলে আপনারা এনপিএস ভালোভাবে বুঝে যাবেন। এই ভিডিওটা তোমরা তোমার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করো, যাতে তারা জানতে পারে 5টা সরকারি স্কিম কি কি, যেগুলোতে তুমি ইনভেস্ট করার কথা ভাবতে পারো। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।